স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছে আমি কাজী আসিফুজ্জামান। সড়কে শৃঙ্খলা ফেরাতে রাজধানীর সড়ক ব্যবস্থাপনায় কাজ করছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ক্যামেরা। ট্রাফিক আইন অমান্য করলে চালকের বিরুদ্ধে এখন স্বয়ংক্রিয়ভাবে মামলা হয়ে যাচ্ছে। লাইসেন্সধারী চালকরা বলছেন, অনিবন্ধিত বাহনের চালকরা এই প্রযুক্তির বাইরে থাকায় অন্যরা সমস্যায় পড়ছেন। রাজধানী ঢাকার বিভিন্ন সড়কে শত শত ক্যামেরা এবং এআই প্রযুক্তি ব্যবহার করে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে। লাইসেন্সধারী এবং নিবন্ধিত যানবাহন এর আওতায় রয়েছে, কিন্তু অনিবন্ধিতরা রয়েছে অনেকটা ধরাছোঁয়ার বাইরে। সংশ্লিষ্টরা বলছেন, সড়কে বিশৃঙ্খলার অন্যতম কারণ লাইসেন্সবিহীন চালক এবং নিবন্ধন ছাড়া যানবাহন। স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল দেখে এখন চালকরা নিজ দায়িত্বে থেমে যান। এআই প্রযুক্তির কারণে অনেকটাই শৃঙ্খলা এসেছে নগরীর বিভিন্ন মোড়ে। গণপরিবহন, ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলের চালকরা অভিযোগ করেন, যারা নিয়ম মেনে রাস্তায় গাড়ি নিয়ে বের হচ্ছে তাদের জন্যই সব আইন। অথচ নাম্বার প্লেট ছাড়া অসংখ্য অটোরিকশা রাজধানী দাপিয়ে বেড়াচ্ছে, কিন্তু তাদের জন্য কোনো আইন নেই। আমার মধ্যে আমরা অটোমেটিক দাঁড়িয়ে থাকি, আবার চাললে আমরা ওটা আমরা চলতেই কোনো ঝামেলা নেই। কিন্তু বিশেষ করে যে অটো রিক্সাগুলো সিগন্যাল দিলে এগুলো মানে এগুলো চলে যায়, তাই ওদের জন্য আমরা একটু বিভ্রান্তির ভিতরে পড়ে যাই। যেগুলো অটো রিক্সা আছে তারা কোনো প্রকার কোনো আইন মানছে না, যে যার মতো যাচ্ছে। আমরা লিমিটের ভিতরে গাড়ি চালাচ্ছি, তারা অটোমেটিকলি কিছু কিছু জায়গায় মামলা খেয়ে যাচ্ছি। আর যারা হচ্ছে আপনার লাইসেন্স নাই, কোনো কিছুই নাই, নিয়ম কানুন কোনো কিছুই মানতেছে না, তারা দেখেন ঠিকই বেঁচে যাচ্ছে। সরকারের এটা উচিত, এটা হয় উঠাই দেখ, আর না হলে নাম্বার প্লেট দেখ, আর না হলে এই শহর থেকে নামায় মহল্লার ভিতরে দিয়ে দেখ। ব্যাটারি চালিত অটোরিকশার চালকরা বলছেন, দুর্ঘটনা রোধ ও অতিরিক্ত গতি নিয়ন্ত্রণে তাদেরও নিয়মের মধ্যে আনা হোক। কিছু নতুন ড্রাইভার আছে, ওরা মানে ওভার স্পিডে চালা, বাকি ড্রাইভারের ক্ষতি করছে। সরকার যদি কোনো একটা লাইসেন্স বা নাম্বার প্লেট দেয়, তাহলে দেখা গেছে এটা নিয়ন্ত্রণে আসবে। নিয়ন্ত্রণে আসলে দেখা গেছে, যেমন ধরেন যে রং সাইড মারবে না, কেউ দেখা গেছে সিগন্যাল অমান্য করবে না। ডিএমপির ট্রাফিক বিভাগ বলছে, অনিবন্ধিত যানবাহন নিয়ন্ত্রণ এবং সড়কে শৃঙ্খলা আনতে পূর্বাচল সহ নগরীর সর্বত্রই এআই ক্যামেরা স্থাপনের পরিকল্পনা রয়েছে। গুরুত্বপূর্ণ 120টা পয়েন্টে আমাদের এআই ক্যামেরা বসবে। তাছাড়াও ক্যাপাসিটি বিল্ডিং ইন ডিএমপি এই প্রজেক্টের আওতায় আমাদের ঢাকা শহরে 12,000 প্লাস ক্যামেরা বসতে যাচ্ছে। এর মধ্যে শুধুমাত্র ট্রাফিক ক্যামেরায় বসবে 1,500। যখন আমাদের ওই নতুন ঢাকা, যেটাকে আমরা বলছি পূর্বাচল সহ, যখন রূপগঞ্জের অংশ যেগুলো চলে আসবে, তখন কিন্তু এই সংখ্যাটা আরও বেড়ে যাবে। এখন পর্যন্ত রাজধানীর 17টি পয়েন্টে এআই ক্যামেরা স্থাপন করা হয়েছে, যা সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠায় বেশ ভূমিকা রাখছে। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা। সারা দেশের সমস্ত ব্যবসায়িক সিন্ডিকেট ভেঙে প্রান্তিক কৃষক যেন লাভবান হন, সেই উদ্যোগ গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে ঝিনাইদহের শৈলকুপায় পাট ও পেঁয়াজ বাজার পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি। মজুতদারের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে মন্ত্রী আরও বলেন, বাজার সিন্ডিকেট ও মজুতদারের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করা হবে। পরে শৈলকুপার হাট বাজার গিয়ে ক্রেতা বিক্রেতার সঙ্গে কথা বলে তাদের সমস্যার কথা শুনে তাৎক্ষণিক সমাধান করার ব্যবস্থা করেন মন্ত্রী। কৃত্রিম সংকটে এক ধরনের ধরেন মজুতদারি, এই মজুতদারির বিরুদ্ধে আইন আছে, এবং যারা মজুতদারি করে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, 1974 সালের বিশেষ ক্ষমতা আইন যেটা করে দিয়ে গেছে, সেখানে মজুতদারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। শুধু যারা মজুতদারি করবেন তারা ভেবে চিন্তা করবেন। আমরা সমস্ত সিন্ডিকেট ভেঙে, সমস্ত সেক্টরের সব সিন্ডিকেট ভেঙে আমরা প্রান্তিক কৃষক যাতে লাভবান হয় সেদিকে এগিয়ে যাব। নেত্রকোনা ও লক্ষ্মীপুরে আগুনে পুড়ে গেছে বহুতল ভবনসহ বহু ব্যবসা প্রতিষ্ঠান। শুক্রবার রাত 10:15টার দিকে নেত্রকোনা শহরের বড় বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে দুটি বহুতল ভবনের বহু দোকান ও বেশ কয়েকটি বসতঘর পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের 5টি ইউনিট 2.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে গতকাল রাত 12টার দিকে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আলেকজান্ডার বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে 8টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের 4টি ইউনিটের 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চিকিৎসক সমাবেশের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে কথা বলছেন তিনি, সরাসরি চলে যাচ্ছে সেখানে। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন একটি চক্র খুব সুকৌশলে জ্বালানি কিংবা বিদ্যুৎ সেক্টরকে অস্থিতিশীল করার জন্য বেশ সক্রিয় তারা বিভিন্নভাবে বিভিন্ন বিভ্রান্তিকর বক্তব্য উপস্থাপন করছে। সরকার কিন্তু একবারও অস্বীকার করেনি যে বাংলাদেশের বহু মানুষ এই মুহূর্তে বিদ্যুৎ ও গ্যাস সংক্রান্ত বিষয় অনেক কষ্ট ভোগ করছে, আমরা জানি এটি। তবে আমি মাত্র উল্লেখ করেছি আমরা সামগ্রিকভাবে একটি ভঙ্গুর অবস্থা বা ব্যবস্থা আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি। গ্যাস বা জ্বালানি বা পেট্রোল সামগ্রিকভাবে জ্বালানি খাতে যেই অপরিকল্পিতভাবে প্ল্যান প্রোগ্রামগুলো গ্রহণ করা হয়েছিল অথবা বিগত দিনগুলোতে কোন নির্দিষ্ট মহলকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য যে সকল নীতি গ্রহণ করা হয়েছিল তার খেসারত সমগ্র দেশের মানুষ এবং বর্তমান সরকারকে বহন করতে হচ্ছে। সেজন্যই আমরা এর মধ্যে কাজ শুরু করেছি। আমরা কাজ করেছি যে এই যে অপরিকল্পিত প্ল্যান যেগুলো ছিল যা আমাদের জ্বালানি খাতকে একটি বিপদের মুখে ফেলে দিয়েছে, কিভাবে সেটিকে সঠিক করে নিয়ে আসতে পারি, আমরা কিভাবে এমন একটি পরিকল্পনা আমরা উপস্থাপন করতে পারি যা বাস্তবায়নের মাধ্যমে এই পেট্রোল বলুন, গ্যাস বলুন বা সামগ্রিকভাবে জ্বালানি খাত বলুন, এর থেকে দেশ এবং দেশের মানুষকে ধীরে ধীরে আমরা সংকট থেকে ধীরে ধীরে আমরা বের করে নিয়ে আসতে পারি। সম্মানিত উপস্থিতিবৃন্দ, সরকার শিক্ষা, স্বাস্থ্য, জ্বালানি সহ প্রতিটি সেক্টরকে স্বয়ংসম্পূর্ণ এবং স্বনির্ভর করতে বাস্তবমুখী পরিকল্পনা গ্রহণ এবং তা বাস্তবায়নের কাজ এরই ভিতরে শুরু করেছে। বাংলাদেশের স্বাস্থ্য এবং চিকিৎসা ব্যবস্থাকে আধুনিক করতে এবং স্বয়ংসম্পূর্ণ করতে সরকার ইতিমধ্যেই প্রথমবারের মতন স্বাস্থ্য খাতে দ্বিতীয় সর্বোচ্চ বাজেটকেও বরাদ্দ করেছে। তবে অবশ্যই এখানে শুধু সরকার না, সরকারের পাশাপাশি সরকারের সাথে সমগ্র বাংলাদেশে আপনারা যা চিকিৎসক আছেন, সেটি উপজেলা পর্যায়ে হোক, জেলা পর্যায়ে হোক, ঢাকা বা বিভাগ যে কোনো পর্যায়ে হোক না কেন, সকল চিকিৎসককে, সরকারি বেসরকারি সকল চিকিৎসক বৃন্দ আপনাদেরকেও এগিয়ে আসতে হবে। আপনাদের সহযোগিতা, সমর্থন, সাহায্য ছাড়া অবশ্যই সরকারের পক্ষে এগুলোকে বাস্তবায়ন করা সম্ভব হবে না। আমাদের সকলের মিলিত প্রচেষ্টার মাধ্যমে যে জিডিপির যে 5% আমরা নিয়ে যেতে চাচ্ছি স্বাস্থ্য খাতে, এটিকে যদি সঠিকভাবে প্রয়োগ করতে হয়, এর মাধ্যমে যদি দেশ এবং মানুষকে বেনিফিট দিতে হয়, তাহলে অবশ্যই আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে। এর বাইরেও যত দ্রুত সম্ভব হেলথ কার্ড চালু করার কাজ আমরা চেষ্টা করছি বাস্তবায়ন করতে। এর বাইরে প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে 101 শয্যা বিশিষ্ট হাসপাতালে উন্নীত করার সিদ্ধান্ত এরই ভিতরে নেওয়া আছে, যা আপনারা সকলেই অবগত আছেন। তবে যেটি আমি দৃঢ়ভাবে ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, চিকিৎসকগণ যদি সেবার মানসিকতা নিয়ে নিজেদেরকে নিবেদিত না রাখেন, তাহলে এই অবকাঠামোগত উন্নয়ন দিয়ে কিন্তু আমাদের সফলতা আসবে না। উপস্থিত চিকিৎসকবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, সকল উপস্থিতিবৃন্দ, আমি জানি দায়িত্ব পালন করতে গিয়ে আপনাদেরকে নানা সীমাবদ্ধতার মুখোমুখি হতে হয়। তারপরেও কিছু কিছু ক্ষেত্রে অনিচ্ছাকৃত অবহেলা বা দায়িত্ব পালনে শৈথিল্য একদিকে সরকারের সামগ্রিক কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করে, অপরদিকে চিকিৎসক কিংবা চিকিৎসা ব্যবস্থা সম্পর্কেও জনমনে অনাস্থা তৈরি করে। এক্ষেত্রে দেশের মানুষ চিকিৎসকদের কাছ থেকে আরো দায়িত্বশীল এবং মানবিক ভূমিকা প্রত্যাশা করে। আসুন প্রিয় চিকিৎসক বৃন্দ, সম্মানিত সকল উপস্থিতিবৃন্দ, আসুন আমরা সকলে মিলে এমন একটি চিকিৎসা বান্ধব বাংলাদেশ গড়ে তুলি, যেখানে দেশের প্রতিটি মানুষ মানসম্মত স্বাস্থ্য সেবা পাবে এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশমুখী হবে না আর, ইনশাআল্লাহ। এই প্রত্যাশা করে এবং ড্যাবের সাফল্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।
শুনছিলাম ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ট্যাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য। চলে যাচ্ছি পরের প্রসঙ্গে। ইলিশের স্বাদ গন্ধ বহু আগেই ভুলতে বসেছে বাঙালি। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্তের পাতে ইলিশ জোগানো দুঃসাধ্য হয়ে পড়েছে। তাই অন্য মাছের দিকে বাধ্য হয়ে ঝুঁকলেও দামের কারণে হাত মুখ দুটোই পুড়ছে ভোক্তার। বাজার থেকে ১,০০০ টাকা খরচ করে মাছ কিনে খেতে পারবেন এমন পরিবারের সংখ্যা দিন দিনই কমে আসছে। বর্ষা মৌসুমে নদী, নালা, খাল, বিল, পুকুর থেকে শুরু করে সব জায়গা পানিতে ভরপুর, নেই মাছ ধরার কোনো নিষেধাজ্ঞা। তবুও বাজারে রয়েছে মাছের দাম নিয়ে অভিযোগ। শ্রাবণের শেষ ভাগে এসে মেঘলা আকাশ আর থমথমে বৃষ্টি মনে করিয়ে দেয় এটা তো রূপালী ইলিশে ভরপুর মৌসুম। নদী কিংবা সাগরে এখন ঝাঁকে ঝাঁকে ধরা পড়ার কথা মাছের রাজার, কিন্তু রাজধানীতে মাছের বাজারে ইলিশের দাম শুনেই কুপোকাত ক্রেতা। শুক্রবার কারওয়ান বাজারে গিয়ে দেখা যায় ১ কেজি ওজনের ইলিশের দাম মানভেদে ২২০০ থেকে ২৫০০ টাকা পর্যন্ত। ইলিশের কেজি ২২০০ টাকা, ৫০০ গ্রাম ৭৫০ গ্রাম এটা মাছ পেয়েছে ১৮০০ টাকা। এটা ১ কেজির উপরে ২২০০ টাকা কেজি। আমার থেকে তো ২১০০ টাকা করে নিল কেজি। কেন যে মাছটা তো দাম থাকে আমি জানি না। আক্ষেপ শুধু ইলিশেই নয়, মাছের ঝোল খেতে এখন গুনতে হয় কারি কারি টাকা। বাইন কিনবেন ১ কেজি ১,০০০ টাকা, বাইলা বা বেলে ১,২০০, পুঁটি ৬০০ থেকে ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। কাসকি গুতুম হইছে ৯০০, মিনি ৮০০, এটা ৬০০। বর্ষাকাল অনুযায়ী তো দেশি মাছ মানে অনেক কম দাম হওয়ার কথা, সেখানে তো অনেক বেশি দাম। চিংড়ি মাছের দামও চলে গেছে নিম্ন মধ্যবিত্ত নাগালের বাইরে। মাঝারি সাইজের ৯০০ ও বড়গুলো ১,৩০০ টাকায় বিক্রি হচ্ছে। দেশি চিংড়ি হচ্ছে ৮০০ টাকা, হরিণা আছে ৭৫০। চিংড়ি নিলাম, ওইটা ৮০০ টাকা দাম, কিন্তু একটু সামান্য একটু বেশিই আছে। পাবদা কিংবা রুই কাতলার কেজিও ঠেকেছে ৫০০ টাকার ঘরে। আর ছোট মাছের বড় দাম শুনেই ফিরে যেতে হয় ক্রেতাকে। পাবদা মাছ ৫০০ টাকা, বোয়াল মাছ আছে বড় বোয়াল ৮০০ টাকা কেজি। তারা ব্যবসায়ী, তারা তো বলবেই কম, কিন্তু আমরা তো কিনতেছি, আমরা তো জানি কত দাম। এমন চড়া দামের জন্য নানা অজুহাত শোনালেন বিক্রেতারা। মাছ তো এখন বর্তমানে কম হিসাবে মাছের দাম ঠিক আছে। মাছ ২ পরে কমে দেবে কেজিতে ২০০ টাকা ১৫০ টাকা, অন্ত নাই গিয়া বর্ষা পাওয়া যায় না। দামের ক্ষেত্রে বাজার ভেদেও রয়েছে পার্থক্য। বাটা মাছ আছে ৩০০, ৩৫০, আর রুই মাছ যেগুলো ২ কেজি এগুলো ৪০০-র মধ্যে বিক্রি হয়। মোটামুটি তো রিজনেবলই মনে হচ্ছে আমাদের কাছে। মাছের দাম নিয়ে নিম্ন আয়ের মানুষের অভিযোগ থাকলেও উৎপাদনের দিক দিয়ে কিন্তু বাংলাদেশ ক্রমান্বয়ে উন্নতি করছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO এর তথ্য বলছে, মাছ সহ জলজ প্রাণীর উৎপাদন বা চাষে বিশ্বে ৫ম স্থান ধরে রেখেছে বাংলাদেশ। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। ফসলের উৎপাদন বাড়াতে গিয়ে আশঙ্কাজনক হারে বাড়ছে অতি ঝুঁকিপূর্ণ রাসায়নিক কীটনাশকের ব্যবহার। আর অতিরিক্ত মুনাফার এই কীটনাশকই এখন ধীরে ধীরে বিষিয়ে তুলছে মানুষের শরীর, মাটি, পানি ও সামগ্রিক পরিবেশ। সবুজ মাঠ আর সোনালী ফসল আর কৃষকের হাতে স্প্রে মেশিন, কিন্তু এই স্প্রে মেশিন কি শুধু পোকা দমনেই কাজ করছে, নাকি বিষিয়ে তুলছে মানুষ, প্রকৃতি ও ভবিষ্যৎ প্রজন্মের জীবন? ফসলের মাঠে প্যারাকুয়াট সহ অতি ঝুঁকিপূর্ণ কীটনাশকের অবাধ ব্যবহার এখন জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য নীরব বিপর্যয়ে রূপ নিচ্ছে। কৃষকরা বলছে, ফসলে উচ্চ রাসায়নিক ক্ষতিকর বন্ধের ক্ষেত্রে সরকারিভাবে উদ্যোগ নেওয়াই প্রয়োজন। সরকার যদি কৃষকদের আপনার কেঁচো কম্পোস্ট সার, জৈব সার ইত্যাদি সার যেগুলো আছে সেগুলো ব্যবহারে যদি কোনো উদ্যোগ নেয় কিংবা আমাদের ট্রেনিং প্রশিক্ষণ দেয়, তাহলে আমরা অতি সহজেই খুব উন্নত মানের সবজি উৎপাদন করতে পারবো। আমরা যে কৃষকের যে ক্ষতি হচ্ছে, যে ঝুঁকিপূর্ণ যে রাসায়নিক সার ব্যবহার করা হচ্ছে, সরকারিভাবে এটা ব্যান করা হোক। সরকারিভাবে আমাদেরকে প্রশিক্ষণ দিয়ে নিম গাছের রস, ছাই দিয়ে পোকা দমন করার জন্য সরকারিভাবে যদি কোনো ভালো উদ্যোগ বা ট্রেনিং নেওয়া হয়, তাহলে এইগুলো ফসলও ভালো হবে, মানুষও সুস্থ থাকবে, পরিবেশটাও ভালো থাকবে। গবেষকের মতে এটি পরিবেশগত সংকটই নয়, জনস্বাস্থ্য, পুষ্টি, খাদ্য নিরাপত্তা এবং গ্রামীণ জীবিকারও
বড় চ্যালেঞ্জ। আমরা তো একটা ইকোসিস্টেমের মধ্যে বসবাস করি, সেই ইকোসিস্টেমটাই ধ্বংস করে দিচ্ছে রাসায়নিক এই কীটনাশক। আর সব থেকে বড় বিষয় হলো আমাদের বাংলাদেশে যে সমস্ত কীটনাশকগুলো ব্যবহার হয় সেগুলো হাইলি হ্যাজার্ড পেস্টিসাইড। বিশেষ করে প্যারাকুয়েট পৃথিবীর বিভিন্ন দেশ এখন পর্যন্ত 70টি দেশ বন্ধ করেছে। আমাদের বাংলাদেশ এ সম্পর্কে এখন পর্যন্ত কথাবার্তা নেই। তো এই সমস্ত কীটনাশকগুলো বিশেষ করে হাইলি হ্যাজার্ড পেস্টিসাইড এটা আমাদের দ্রুত বন্ধ করতে হবে। জনস্বাস্থ্যের জন্য এটা বড় হুমকি। নিরাপদ বিকল্প প্রযুক্তি ও বৈজ্ঞানিক কৃষি ব্যবস্থায় রূপান্তরিত না হলে এই নীরব সংকট ভবিষ্যতে আরো বড় জনস্বাস্থ্যের ক্ষতিতে পরিণত হবে। ইউসুফ আদনান, দীপ্ত সংবাদ, রাজশাহী। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। গ্রিসের উপকূলে কয়েক ঘন্টার ব্যবধানে 200 জনের বেশি অবৈধ অভিবাসীকে উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড। উদ্ধার হওয়া এসব অভিবাসীর বেশিরভাগই বাংলাদেশ ও সুদানের নাগরিক। গ্রিক সংবাদ মাধ্যম ডেমোক্রেটিয়ার বরাতে মিডল ইস্ট মনিটর জানিয়েছে, লিবিয়া উপকূল থেকে ছেড়ে আসা একের পর এক নৌকায় 48 ঘন্টার কম সময়ে অন্তত 202 জন অভিবাসী ক্রিট দ্বীপে এসে পৌঁছান। উদ্ধার হওয়া সবাইকে হেরাক্লিয়ন বন্দরের একটি সাময়িক আবাসন কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে। দ্বীপে ক্রমাগত অবৈধ অভিবাসীদের আগমন বাড়তে থাকায় কেন্দ্রটি তাদের সাময়িক আশ্রয় ব্যবহার করছে। তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে একটি কাগজে চুক্তি তাদের নিরাপত্তা দেবে না বলে মন্তব্য করেছেন ইরানের এক আইন প্রণেতা। ইব্রাহিম রেজাই ইরানের মজলিসে শুরার সদস্য এবং জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের সদস্য। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি লিখেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বছরের পর বছর একপাক্ষিক সম্পর্ক তাদের কোনো নিরাপত্তা এনে দেয়নি। একইভাবে এই চুক্তিও কোনো কাজে আসবে না। সৌদি আরবকে নিজেদের নিরাপত্তা নীতি সংস্কারেরও পরামর্শ দিয়েছেন ইব্রাহিম রেজাই। তবে ইরান সরকার আনুষ্ঠানিকভাবে এই চুক্তির প্রতিক্রিয়া জানায়নি। এবারে খেলার খবর। ডারউইনের মারারা ওভালে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে 3 দিনের প্রস্তুতি ম্যাচে ইনিংস ও 38 রানে হেরেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে বাংলাদেশের 263 রানের জবাবে 355 রান করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ। 92 রানের লিড পায় তারা, কিন্তু এই রানও দ্বিতীয় ইনিংসে করতে পারেনি বাংলাদেশ। মাত্র 54 রানে গুটিয়ে যায় তারা। নিজেদের দ্বিতীয় ইনিংসে 19 রানে 2 উইকেট হারিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিল বাংলাদেশ দল। আজ তৃতীয় ও শেষ দিনে 17 ওভারে বাকি 8 উইকেট হারায় নাজমুলরা। বাংলাদেশকে রীতিমতো গুড়িয়ে দিয়েছেন বাঁহাতি পেসার ক্যাম্বেল থমসন। 10 উইকেটের 8টি তার, বাকি 2 উইকেট নিয়েছেন অফ স্পিনার কোরি রকিচোলি। বিশ্বকাপের বাণিজ্যিকীকরণ নিয়ে বিতর্ক এখনো থামেনি। ইউরোপীয় ফুটবলের একাংশের বিরোধিতার মধ্যেই এবার নতুন এক অভিযোগের মুখে পড়েছেন ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনো। ইউএফার দায়িত্ব পালনকালে এক সহকর্মীর সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক এবং সেই নারীকে আর্থিক সুবিধা দেওয়ার অভিযোগ তুলে প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফ। প্রতিবেদন অনুযায়ী 2009 থেকে 2016 সাল পর্যন্ত ইউএফার মহাসচিব থাকাকালে ইনফান্তিনোর সঙ্গে সম্পর্ক জড়িয়েছিলেন সংস্থারই বিবাহিত এক নারীর কর্মকর্তা। অভিযোগ, ওই সম্পর্ক চলাকালে তিনি পদোন্নতির সুবিধা পান। পরে ইউএফা ছাড়ার সময় তাকে 6 অঙ্কের অর্থ দেওয়া হয়। শুধু তাই নয়, একটি স্থানীয় বিজনেস স্কুলে MBA সম্পন্ন করার ব্যয়ও বহন করা হয়েছিল বলে দাবি করা হয়েছে। তবে এসব অভিযোগ নাকচ করেছেন ইনফান্তিনো। তার একজন মুখপাত্র দ্য টেলিগ্রাফকে বলেছেন, ফিফার সভাপতি অভিযোগগুলোকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে মনে করেন। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ 2টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও তথ্য বিনোদনের খবর পেতে চোখ রাখুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।